আপনাদের সিদ্ধান্তের প্রতি আমাদের ভরসা আছে, আস্থা আছে, সম্মান আছে এবং আমরা কমিউনিস্ট। আপনারা জানেন আমরা জিতলেও মানুষের পাশে আছি, আমরা হারলেও মানুষের পাশে আছি, মানুষের পাশে আমরা থাকবো, আমরা ময়দান ছেড়ে পালাবো না। এবং গত কয়েকটা ভোটে বালুরঘাট সহ গোটা বাংলায় আমাদের ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে, এটা যেমন সত্যি তেমন আবার এটাও সত্যি। আপনারা দেখেছেন ভোটে হেরে যাওয়ার পরেও আমরা কখনো না আমাদের পতাকা ছেড়ে পালিয়েছি, না আমাদের লড়াই ছেড়ে পালিয়েছি, না যে মানুষ আমাদের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করেছেন সেই মানুষকে ছেড়ে পালিয়েছি। আপনাদের বলছি দেখুন আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর নেতার বিরুদ্ধে হতে পারে, তৃণমূলের কোনো সাধারণ কর্মী আমাদের শত্রু নন। ধরুন পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে, তার মানে এই নয় যে পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন বিহার রাজ্যের সাধারণ মানুষ তারাও চুরি করেছেন, তারা আমাদের শত্রু হতে যাবেন কেন? তাই সেই জায়গা থেকে বলছি যদি দূর থেকে কোনো তৃণমূল কর্মীও আমাদের কথা শুনতে পান, আপনাকে বলছি আপনার রাগ হয় না, আপনার কষ্ট হয় না যখন দেখেন 2021-এর আগে রাজ্যে যখন হাওয়া উঠেছিল যে বিজেপি ক্ষমতায় আসতে পারে এবং এই বালুরঘাট, ওদিকে রায়গঞ্জ, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এই এলাকাগুলোতে বিশেষ করে বিজেপির হাওয়া উঠেছিল, সেই সময় যখন তৃণমূলের এই বিপ্লব মিত্রর মতো নেতাকর্মীগুলো তৃণমূলকে ছেড়ে দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে বিজেপিতে চলে যাচ্ছিল, তখন আপনার মতো একজন সাধারণ তৃণমূল কর্মী তিনি ঠিক করেছিলেন যে না, নেতাগুলো বিক্রি হলে বিক্রি হবে, কিন্তু আমি তৃণমূলের একজন কর্মী, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি, ভরসা করি, আমি বিক্রি হব না, আমি মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো। মমতা ব্যানার্জির সঙ্গে আপনারা থেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হেরেও যেতে পারতেন ভোটে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে যেতে পারেন জেনেও আপনারা থেকেছেন। কেমন লাগে বলুন তো? আজকে আপনি এই খারাপ সময়ে এদের গদ্দারি দেখেও নিজের দলকে ছাড়লেন না, নিজের নেত্রীকে ছাড়লেন না, নিজের পতাকাকে ছাড়লেন না, আর তার বিনিময়ে আপনার নেত্রী আপনাকে কি উপহার দিল? আপনাকে পথে বসিয়ে রেখে বিজেপির কাছে চলে গেছিল যেই লোকটা, ঘুরিয়ে এনে তাকে আপনার মাথায় বসিয়ে আপনার প্রার্থী করে আপনাকে বললো নাও একদিন আমার কথায় ওর বিরুদ্ধে দেওয়াল লিখেছো, এবার আমার কথায় ওর হয়ে দেওয়াল লেখো, এবার থেকে ও এই কেন্দ্রে তোমার প্রার্থী, ওর হয়ে প্রচার করে। গদ্দারি বামফ্রন্টের সাথে অনেকে করেছে, গদ্দারি বাম কংগ্রেসের সঙ্গে অনেকে করেছে। এই জেলাতে উদাহরণ রয়েছে, 2016-এ আমাদের জোটের প্রার্থী হয়ে জিতেছিল, সে জেতার পরে দল পাল্টে তৃণমূলে যোগ দিয়েছিল। এটা যেমন সত্যি আপনারা জানেন, আমাদের হয়ে জেতার পরে যারা দল পাল্টে তৃণমূলে গেছিল, আজকে যদি তারা আবার নতুন করে ফিরে এসে আমাদের প্রার্থী হতে চায়, তাদের জন্য আমাদের পার্টি অফিসের বাইরে ছেঁড়া জুতো ঝুলছে, ছেঁড়া জুতো থেকে ফেরত চলে যেতে হবে, তার ক্ষমতা হবে না কখনো আমাদের পার্টিতে ঢুকে নতুন করে বামফ্রন্টের প্রার্থী হওয়া। আমরা জিততে পারি, হারতে পারি, কিন্তু আমাদের কর্মীদের প্রতি এইটুকু সম্মান, এইটুকু ভরসা আমাদের রয়েছে। যেদিন জিতেছিলাম সেদিনও আছে, যেদিন হেরেছিলাম সেদিনও আছে, এইটুকু সম্মান, এইটুকু ভরসা। আর আপনি এত লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে কি পেলেন বলুন তো? খালি বালুরঘাটে যারা তৃণমূল করেন তারা বলে নয়, ধরুন রানাঘাটে একটা লোক মুকুটমণি অধিকারী তেসরা মার্চ অব্দি ফেসবুকে পোস্ট করছে যে মোদিজির নেতৃত্বে বাংলায় গেরুয়া ঝড় উঠবে, সিএ হয়ে সভা করছে। তেসরা মার্চ অব্দি পোস্ট করেছে যে মোদিজির নেতৃত্বে বাংলায় গেরুয়া ঝড় উঠবে, 7ই মার্চ 4 দিন পরে, 96 ঘন্টা পরে সে ভাইপোর সঙ্গে গিয়ে মিছিল করছে, 10ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাত বার করে ব্রিগেডে হাত নাড়ছে। আর যে লোকটা তৃণমূলের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সব থেকে একদিন তার বিরুদ্ধে লড়াই করলো, সেই লোকটা ফেলফেল করে তাকিয়ে দেখছে। একদিন যে আমায় গালাগাল দিল, যে আমার বাড়িতে হামলা করলো, যে আমাকে ডিটেনশন ক্যাম্পে ভরার ভয় দেখালো, যে আমার বাড়িতে ইডি পাঠালো, যে আমার বাড়িতে সিবিআই পাঠালো, এখন সেই লোকটা আমার দিদির পাশে দাঁড়িয়ে আছে, আর আমি ক্রিকেটে এসেছি, ডিম ভাত খেয়ে আবার বাড়ি চলে যাবো। কেমন লাগে বলুন তো এগুলোকে দেখলে? রাগ হয় না, যন্ত্রণা হয় না? যদি রাগ হয়, যদি যন্ত্রণা হয়, তাহলে আপনাদের সবার কাছে আবেদন করছি, এর আগেও যে কথাটা বললাম আবার বলছি, এবং এই কথা আমি বলছি বলে না, কমরেড জ্যোতি বসু বলতেন যে আমরা কমিউনিস্ট, অন্য কোনো দলের দু একজন দুর্নীতিগ্রস্ত, চোর, দাঙ্গাবাজ নেতা আমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে, তারা আমাদের শত্রু হতে পারে, কিন্তু কোন দলকে ভোট দেওয়া, কোন সাধারণ মানুষ, সাধারণ সমর্থক তিনি আমাদের শত্রু নন। আমাদের লড়াই তার বিরুদ্ধে নয়। খোলা মনে সমস্ত তৃণমূল কংগ্রেস সমর্থক কর্মী যারা আছেন, যারা মনে করেন এই বিপ্লব মিত্রকে বিজেপি থেকে নিয়ে এসে এখানে নতুন করে তৃণমূলের প্রার্থী করাটা আপনাদের প্রতি অন্যায় হয়েছে, তাহলে আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনারা আমাদের পাশে থাকুন, এই লড়াই আপনারা বামফ্রন্টের পাশে থাকুন, বাম কংগ্রেস জোটের পাশে আপনারা থাকুন। 18টা এমপি পেয়েছিল বিজেপি রাজ্য থেকে, যে রাজ্যে কোনোদিন
নিজেদের যোগ্যতায় একটা পঞ্চায়েত জেতেনি, সেই রাজ্য থেকে 18টা এমপি দিল রাজ্যের মানুষদেরকে। তার বিনিময়ে ওরা কি দিল বলুন তো আমাদের রাজ্যকে? বিজেপি 18টা এমপি জিতে গিয়ে একটা নতুন জাতীয় সড়ক, একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, একটা নতুন ভারী তাপবিদ্যুৎ প্রকল্প, একটা নতুন বড় ইস্পাতের কারখানা, খড়গপুরের মতো আর একটা নতুন বড় আইআইটি, ঝোকার মতো আর একটা বড় আইআইএম, একটা কোনো কিছু আমাদের রাজ্যকে দিল। কি করলো তার বদলে? গতকাল থেকে বালুরঘাটে বুনিয়াদপুরের ওখানে অমিত শাহ মিটিং করতে এসে ঘোষণা করছে যে যদি আমরা বাংলা থেকে 30 জন এমপি পাই, এখন 18 জন এমপি আছে, যদি 30 জন এমপি পাই তাহলে সীমান্ত পার করে কেউ আর বাংলায় ঢুকতে পারবে না, ভারতে ঢুকতে পারবে না বাংলাদেশ থেকে বেআইনি পথে। এরা মানুষকে কি মনে করে বলুন তো? গরু মনে করে না ছাগল মনে করে? এরা মানুষকে যেই কথাগুলো বলে আশা করে মানুষের কাছ থেকে এরা ভোট পাবে। আচ্ছা 30টা কেন, যদি 300টা এমপি পায় বিজেপি বাংলা থেকে, সেই এমপিদের কাজ কি হবে? সেই এমপিগুলো নিজের এলাকায় এমপি হিসেবে কাজ করবে? তারা মিটিং করবে, মিছিল করবে, এলাকায় পরিকাঠামোর কাজ করবে, উন্নয়নের কাজ করবে? তারা পার্লামেন্টে গিয়ে এমপি হিসেবে তর্ক করবে, বিতর্ক করবে, এলাকার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবে? নাকি সেই এমপিগুলোর কাজ হবে অমিত শাহ আর মোদী মিলে সেই এমপিগুলোর এক হাতে হ্যারিকেন আর এক হাতে ডান্ডা নিয়ে বাংলাদেশের বর্ডার পার করে দেওয়ার জন্য দাঁড় করিয়ে দেবে বলুন তো, পাহারা দেওয়ার জন্য? আপনার এমপি 3 জন হলো না 300 হলো না 30 হলো, তাই দিয়ে বর্ডার থেকে কে ঢুকতে কে বেরোবে তার কি সম্পর্ক রয়েছে? বর্ডারে বিএসএফ রয়েছে, বর্ডারে সেনাবাহিনীকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আপনি অমিত শাহ, আপনি সেই বিএসএফ এর মন্ত্রী, আপনি সেনাবাহিনীর মন্ত্রী। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে কোচবিহারের এমপি আপনার দলের নীতিশ প্রামাণিক, সে ওই দপ্তরের প্রতিমন্ত্রী। আপনার মন্ত্রী আছে, আপনার বিএসএফ রয়েছে, আপনার এত বাহিনী রয়েছে, তাই দিয়ে আপনি বেআইনি অনুপ্রবেশ আটকাতে পারছেন না। আপনি বলছেন আপনাকে বাড়তি এমপি দিলে সেই এমপি গুলো বর্ডারে দাঁড়িয়ে বেআইনি অনুপ্রবেশ আটকাবে, লোককে মুরগি করানোর ইস্যু খুঁজে পাননি আর। তারপর আবার বলছে গঙ্গারামপুরে একটা সময় তাঁতের শিল্প খুব বড় ছিল, তৃণমূলের হাতে রাজ্যের সব শিল্প 12টা বেজেছে, একমাত্র তোলাবাজি শিল্প, ধর্ষণ শিল্প, ছাপ্পাভোট শিল্প ছাড়া বাকি আর যা শিল্প হয় সব শিল্পের 12টা বেজেছে। গঙ্গারামপুর এলাকার তাঁত শিল্পেরও 12টা বেজেছে। দেখে অমিত শাহ বলছে যদি আমরা সরকারে আসতে পেরেছি তাহলে আমরা গঙ্গারামপুরের তাঁত শিল্প ভালো করব। আরে ভাই, যদি আপনারা আসতে পেরেছেন সরকারে, মানে একদিন কি সরকারটা আমার দাদু চালাচ্ছিল না আমার ঠাকুরদা চালাচ্ছিল? 10 বছর ধরে সরকার চালিয়ে তখন মাইক নিয়ে এসে বলে যদি আমরা এইবার সরকারে আসতে পেরেছি আমরা তাঁত শিল্পের ভালো করবো। একদিন গামছাল দিচ্ছিল। 18টা এমপি পেয়ে গেল একটা রাজ্য থেকে, পেয়ে গিয়ে রাজ্যটাকে কি দিল বলুন তো? তার বিনিময়ে আপনাদের মনে আছে গতবার লোকসভা ভোটের 1-1.5 মাস আগে থেকে কি ধরনের প্রবঞ্চনা, কি ধরনের পঞ্চকতা করেছে এরা মানুষের সঙ্গে। লোকসভা ভোটের 1-1.5 বছর আগে থেকে 2017 সালের শেষ 18 সাল থেকে শুরু করেছিল গোটা উত্তর বাংলায় যেখানে যেখানে রাজবংশী মানুষ বসবাস করেন, জলপাইগুড়ি হতে পারে, কোচবিহার হতে পারে, রায়গঞ্জ হতে পারে, বালুরঘাটের বিভিন্ন এলাকায় যেখানে রাজবংশী মানুষ আছেন, এলাকায় এলাকায় কখনো বিজেপির নামে সরাসরি, কখনো ওদের যুব মোর্চার নামে, কখনো আরএসএস এর অন্য কোনো শাখা সংগঠনের নামে, অনামে বেনামে স্বাক্ষর সংগ্রহ করার ক্যাম্প চালাচ্ছে। কিসে স্বাক্ষর? বলছে মোদীজি যদি এইবার জিতে আসতে পারেন, দ্বিতীয়বার মানে 2019 সালে যদি আরেকবার জিতে আসতে পারেন, তার আগে 14 থেকে মোদীর গভর্নমেন্ট চলছে, বলছে এবার আমরা কি করব? বলছে ভারতের সেনাবাহিনীতে যেরকম ভাবে গোর্খা রেজিমেন্ট রয়েছে, যেরকম শিখ রেজিমেন্ট রয়েছে, সেরকম আলাদা করে রাজবংশী রেজিমেন্ট করব, নাম হবে নারায়ণী সেনা রেজিমেন্ট। কোচবিহারের মহারাজদের সময় যেরকম নারায়ণী সেনা ছিল রাজবংশীদের, নারায়ণী সেনার নামে ভারতের সেনাবাহিনীতে আলাদা রেজিমেন্ট তৈরি হবে। কাতারে কাতারে রাজবংশী পরিবারের ছেলেরা গিয়ে ক্যাম্পে গিয়ে সই দিয়েছে। একদিকে তার ভাষা, তার ঐতিহ্য, তার ইতিহাস, তার সংস্কৃতি, তার আত্মপরিচয়ের গর্ব, অন্যদিকে একটা কাজের সুযোগ। একদিকে যেমন সেইটা হয়েছে, তেমন আবার রাজবংশী নন যে মহল্লায়, যেখানে রাজবংশী মানুষ বসবাস করেন না, সেখানে গিয়ে প্রচার হয়েছে, কানে কানে প্রচার হয়েছে যে দেখো একটাই রেজিমেন্ট তৈরি হবে, খালি রাজবংশীরা ওখানে চাকরি পাবে, অন্য কেউ চাকরি পাবে না।
তাহলে আমাদেরকেও আমাদের রেজিমেন্ট করার জন্য আমাদেরকে তুমি ভাত কাপড় ছেড়ে দাও, চাকরি বাকরি ছেড়ে দাও, কলকারখানা ছেড়ে দাও, আমার ভাষার নামে, আমার জাতের নামে, আমার ধর্মের নামে আমাকেও আমার রেজিমেন্ট তৈরি করার জন্য এবার রাস্তায় নামতে হবে। দুদিক থেকে ভোট কুড়িয়েছে এইভাবে বিজেপি, আর মানুষকে ভাষার নামে, জাতের নামে খেপিয়ে পরিণতি কি হলো? আজকে 5 বছর হয়ে গেল ওদের পরের সরকারের, মোট 10 বছর বিজেপির সরকার চলছে। বলুন কোথায় হয়েছে রাজবংশী রেজিমেন্ট? কোথায় হয়েছে নারায়ণী সেনা রেজিমেন্ট? নারায়ণী সেনা রেজিমেন্ট হলো না, একজনও রাজবংশী ছেড়ে চাকরি পেল না। মাঝখান থেকে রাজবংশীর সাথে বাঙালি, বাঙালির সাথে নেপালি, নেপালির সাথে সাঁওতালি, সবার মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, সবার ঝগড়া হয়ে গেল। এই হচ্ছে ওদের রাজনীতি। দিনের পর দিন এই রাজনীতি দেখবো আমরা, বলুন তো? দিনের পর দিন এই রাজনীতির আমরা বলি হব। ভাবলে অবাক লাগে, এই মিডিয়াগুলোকে, টিভি চালান, ফেসবুক চালান, হোয়াটসঅ্যাপ চালান, বিজেপি ছাড়া কিছু নেই। বিজেপি হারবে, কত জায়গায় ভোটে হারছে সেখানকার খবর নেই। ওরা যদি এরা পঞ্চায়েতে জিতে থাকে সেইটাকে এমনভাবে দেখাবে যেন 14 বছর বনবাস পার করে রাম বাড়ি ফিরেছে। কদিন আগে দেখি, গত মাসে 8ই মার্চ নারী দিবসের দিন মোদী ঘোষণা করেছে সিলিন্ডারের দাম 100 টাকা কমবে। দেখি সমস্ত মিডিয়া, বিশেষ করে হিন্দি ইংলিশ চ্যানেলগুলো, তারা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। বিশেষ করে যেখানে মহিলারা রয়েছেন সেখানে গিয়ে বলছেন, अच्छा मोदी जी ने सिलेंडर का दाम 100 रुपये कम किया, आपको कैसा लग रहा है? तो भाई दाम कमले के बोलबे खराब लगता है, बोलबे भालो लगता है, बोलते हाँ अच्छा लग रहा है। तो ये जो नारी दिवस में मोदी जी ने देश की माँ बहनों को, नारियों को ये तोहफा दिया, तो आप क्या कहना चाहेंगे मोदी जी को? क्या आप मोदी जी को शुक्रिया कहना चाहेंगे, थैंक यू कहना चाहेंगे? तो যারা যাদের প্রশ্ন করছে বলছে হ্যাঁ তো ঠিক আছে থ্যাংক ইউ বলছি, 100 টাকা দাম কমিয়ে থ্যাংক ইউ বলছি। বিশেষ করুন বাড়িতে বসে দেখছি আর ভাবছি কোন লেভেলের নির্লজ্জ বেহায়া দালাল হতে পারে এরা। 100 টাকার দাম কমাতে পারলো না, ক্যামেরা কাঁধে করে বেরিয়ে পড়েছে। আর তার আগে 400 টাকা সিলিন্ডারটাকে দাম বাড়াতে 400কে 500, 600, 700, 800, 900, 1000, 1100, 1200 করলো। ধাপে 400 সিলিন্ডারকে 1200 করছিল। ওদের ক্যামেরাগুলো তখন বাড়িতে বসে ডিম পাচ্ছিল, কারণ ক্ষমতা হয়নি একটা ক্যামেরা বার করে লোককে গিয়ে জিজ্ঞেস করবে এই যে মোদি 400 টাকা সিলিন্ডারকে 1200 টাকা করেছে আপনার কেমন লাগছে? এই যে মোদি 60 টাকার পেট্রোলকে 115 টাকা করেছে, এই যে মোদি 45 টাকা 50 টাকার ডিজেলকে 105 টাকা করেছে, আপনাদের কেমন লাগছে? এই যে মোদির দেশে ভারতে 1 লিটার কেরোসিন তেলের থেকে 1 লিটার ডিজেলের থেকে 1 লিটার কেরোসিন তেল ডবল দামে কিনতে হয়, আপনাদের কেমন লাগছে? কোনো মিডিয়ার ক্ষমতা হয়নি। আপনাদের বলছি মোদিকে কেমন লাগছে ছাড়ুন, এদের দালালিগুলো আপনাদের কেমন লাগছে বলুন তো? আর এদের এই দালালি দেখে কতদিন আমরা ঠিক করবো যে আমরা বিজেপিকে ভোট দেবো? কতদিন ধরে এদের এই দালালি চলবে আর আমরা দাঁড়িয়ে এদের দালালি দেখবো? এখানকার এমপি হচ্ছেন সুকান্ত মজুমদার, তিনি বিজেপি রাজ্য সভাপতি। এমনি পড়াশোনা যারা মানুষ, শিক্ষিত মানুষ, অধ্যাপক, পিএইচডি করেছেন, ডক্টরেট। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু বলতে চাই না, যথেষ্ট ভদ্রলোক। আমার সাথেও যখন কথা যতবার হয়েছে, দেখা হয়েছে, অত্যন্ত সজ্জন লোক। আমার তার প্রতি ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, কিছু না। কিন্তু আমি আপনাদের ভেবে দেখার জন্য বলবো, একজন এমপি মাঝে মধ্যে ভাবি ইনি কী করতে আসেন বলুন তো? হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, কী করতে রয়েছে? আপনি চিন্তা করুন, একটা দলের রাজ্য সভাপতি, এমন রাজ্য সভাপতি, উনি কবে থেকে বিজেপি করছেন? খুব বেশি দিন করছেন না, যাই হোক 17-18 সাল থেকে করছেন। তার আগে উনিও শুনেছি নাকি তৃণমূলের শিক্ষক সংগঠন করতেন। যাকে এই সেদিন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল। যেই শুভেন্দু বিজেপিতে গেল, বিজেপি রাজ্য দপ্তরে যা শুনি, শুভেন্দু অধিকারী গেলে মাঝে মধ্যে চা এনে দেওয়া ছাড়া সুকান্ত মজুমদারের আর কোনো কাজ থাকে না। শুভেন্দু অধিকারী এখানে বিজেপি চালায়, ও বিজেপি রাজ্য সভাপতি, বসে বসে আঙুল চষে। দল তো চালাতে হয় না ভাই, অন্ততপক্ষে এখানকার এমপি হিসেবে ভালো করে কাজ করুন। এখানকার এমপি হিসেবে বালুরঘাটের এলাকার উন্নয়ন করুন। সেই বেলা নেই। 5 বছরে 25 কোটি টাকা পেয়েছে কেন্দ্রের কাছ থেকে। যে কোনো এমপি পায় নিজের সংসদ তহবিলের টাকা শেষ করতে পারেননি। কেন করতে পারেননি? ওনার অজুহাত হচ্ছে যে না, টাকা তো আমি অ্যালট করি, মমতা ব্যানার্জির প্রশাসন, তাদের বিডিও, মিউনিসিপ্যালিটি, তারা হচ্ছে সেই টাকায় খরচা করতে দেয় না। হতে পারে সত্যি কথা বলছেন, মিথ্যে বলবো না, আমরাও ভুক্তভোগী, আমাদের অভিজ্ঞতা রয়েছে। আপনাদের পাশের কেন্দ্র রায়গঞ্জ, মোহাম্মদ সলিম এমপি ছিলেন,
তখন আমরা এক জিনিস দেখেছিলাম, সেলিমদা বিভিন্ন প্রজেক্টে টাকা স্যাংশন করছে, রায়গঞ্জ পুরসভা থেকে শুরু করে ডালখোলা পুরসভা থেকে শুরু করে একটার পর একটা পুরসভা, ওদের পঞ্চায়েত বিডিও, টাকা অ্যালটমেন্টের চিঠি চলে যাচ্ছে, তারপরও তারা মোহাম্মদ সেলিমের এমপি ল্যাডের কাজ করতে দেবে না, মমতা ব্যানার্জি ঠিক করেছে, সেই টাকাকে ওরা এলাকায় খরচা করছে না। তখন কি হলো, মোহাম্মদ সেলিম তখন সুকান্ত মজুমদারের মতো এই ছিচকাতুনে পড়া করেনি বাচ্চাদের মতো, যে আমাকে টাকা খরচা করতে দিচ্ছে না, আমি কি করব, উন্নয়নের টাকা দিল্লি ফেরত চলে যায়নি। মোহাম্মদ সেলিম কি করেছিলেন, মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে কোমরের দড়ি পেতে আদালতে নিয়ে গেছিলেন, আদালত রায় দিয়েছিল, আদালতে মামলা করে রায় হয়েছিল 25 কোটি টাকা মোহাম্মদ সেলিমের এমপি ল্যাড, আর সেই টাকা রাজ্যের সরকারের কাছে গিয়ে যে একদিন পড়েছিল ওরা খরচা করতে পারেনি, তার ওপর রাজ্যের সরকারকে সুদ সহ ওই টাকা ওই এলাকায় মোহাম্মদ সেলিমের এমপি ল্যাডের নামে খরচা করতে হবে। ওই টাকা আমরা খরচা করিয়েছিলাম রায়গঞ্জে, ওই টাকায় ডালখোলা বাইপাসের ওই ফ্লাইওভার তৈরি হয়েছিল। আজকে উত্তরবাংলার থেকে কলকাতা যাতায়াতের চেহারা পাল্টে গেছে। আর একটা দলের রাজ্য সভাপতি 303 জন তাদের এমপি, কেন্দ্রের সরকার চালাচ্ছে, সে কিনা কেন্দ্রে টাকা খরচা না করতে পেরে বলে যে আমি কি করবো, মমতা ব্যানার্জি টাকা খরচা করতে দেননি, আমার কিছু করার নেই। বলুন তো কোন ভরসা এদেরকে ভোট দেবেন? আজকে যত দেখবেন ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল তবে থেকে আজকে পর্যন্ত ওদের একটাই কথা, বিজেপিকে আপনাদের দেখা হয়ে গেছে, জিনিসপত্রের দাম ওরা কমাবে না। ওদের আর কি দেওয়ার আছে বলুন মানুষকে নতুন করে? কিচ্ছু দেওয়ার আছে? জিনিসপত্রের দাম ওরা কমাবে না, চুরির বিরুদ্ধে ব্যবস্থা ওরা নেবে না। দেখি মোদি দেখি সভা করতে গিয়ে বলছে, দেখেছেন 3-4 দিন আগে কৃষ্ণনগরে না কোথায় একটা সভা করতে এসে বলছে যে একদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে যা আমি করছিলাম, সিবিআই ইডি যা ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি, আমরা ট্রেলার দেখিয়েছি একদিন। চিন্তা করুন, একটা সিনেমা 2 মিনিটের ট্রেলার হয়, সিনেমাটা 2 ঘন্টার হয়। এ বাবু ট্রেলার শেষ হতে 10 বছর লাগলো, সিনেমাটা কতদিনে শেষ হবে? চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। আপনারা দেখেছেন গোটা দেশে গত 10 বছরে 25 জন বিরোধী দলের নেতা যাদের বিরুদ্ধে সিবিআই এর কেস চলছিল, 25 জন, তাদেরকে বিজেপি দলে নিয়েছে। আর সেই 25 জনের মধ্যে 23 জনের বিরুদ্ধে সিবিআই এবং ইডির তদন্ত শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ওদেরকে ক্লিন চিট দেওয়া হয়ে গেছে। চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা ওরা নেবে না, জিনিসের দাম ওরা কমাতে পারবে না, চাকরি বাকরির সুযোগ হবে না। এখানে মমতা বলে সবাই তেলে ভাজা করো, দোকানে মোদি বলে সবাই পকোড়া করো। এদের দৌড় তেলে ভাজা আর পকোড়া উঠতি। এখন ওদের একটাই বক্তব্য, কি কেন লোকে বিজেপিকে ভোট দেবে, কেন বামফ্রন্টকে ভোট দেবে না, কংগ্রেসকে দেবে না, অন্য কাউকে দেবে না? বলে দেখো আমাদের ওয়ান পার্টি গভর্নমেন্ট, এক পার্টির সরকার হবে, আমাদের শক্তিশালী সরকার হবে। আর বিরোধীদের ইন্ডিয়া জোটের এতগুলো দল আছে, এতগুলো নেতা আছে, ওদের কোয়ালিশন গভর্নমেন্ট হবে, গঠবন্ধনের জোট সরকার হবে। এক পার্টির সরকার শক্তিশালী সরকার হয়, জোট সরকার দুর্বল সরকার হয়। জোট সরকারকে আনা যাবে না, শক্তিশালী সরকারকে আপনারা ভোট দিন। আপনাদের বলি, 2004-এ বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে ভারতে জোট সরকার হয়েছিল। সেই জোট সরকার, যাকে ওরা দুর্বল সরকার বলে, ওই জোট সরকার ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল, কোনো এক পার্টি সরকার দেয়নি। জোট সরকার দিয়েছিল ভারতকে 100 দিনের কাজ। ওই জোট সরকার ভারতকে রাইট টু এডুকেশন, বিনা পয়সায় ক্লাস 12 পর্যন্ত ছেলে মেয়েদের পড়াশোনা করার সুযোগ, যা জ্যোতি বসু বাংলায় 1978 সালে করেছিলেন, সেই সিদ্ধান্ত জোট সরকার, ইউপিএ সরকার গোটা দেশকে দিয়েছিল। বামপন্থীদের সমর্থনে চলা ওই সরকার 12 ক্লাস পর্যন্ত ছেলে মেয়েদের বিনা পয়সায় বাধ্যতামূলক পড়াশুনো, রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার আইন জোট সরকার দিয়েছিল, কোনো এক পার্টির সরকার দেয়নি। জোট সরকার ভারতের মানুষকে রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকার জানার আইন দিয়েছিল। আজ একটা পঞ্চায়েতেও যদি তৃণমূলের 50 টাকা চুরিয়ে ধরা পড়ে, ধরা পড়ছে কেননা রাইট টু ইনফরমেশন একটা ছিল বলে, আপনি আজকে বিডিওতে, এসডিওর অফিসে, মিউনিসিপ্যালিটিতে, পঞ্চায়েতে চিঠি লিখে সরকারি খরচের হিসাব চাইতে পারছেন, সরকারি কাজের হিসাব চাইতে পারছেন। জোট সরকার দিয়েছিল এই অধিকার, কোনো একদলীয় সরকার দেয়নি। জোট সরকার আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার দিয়েছিল, কোনো একদলীয় সরকার দেয়নি। আর ওরা বলে একদলীয় সরকার নাকি শক্তিশালী সরকার হয়। কি তার শক্তির নমুনা? হঠাৎ করে খেয়ে দিয়ে কাজ দিয়ে রাত্রি 8:30টার সময় প্রধানমন্ত্রী লাইভে চলে এসেছে, এসে বলে मित्र आपके जेब में जो 500,000 के नोट है, आज रात 12 बजे से वो एक बस एक कोरा कागज का टुकड़ा बन के रह जाएगा। आज के रात्रि থেকে যেই 12টা বাজবে আপনার পকেটের 500,000 টাকার নোট কাগজের টুকরো হয়ে যাবে। কেন রে ভাই? বলে ওই টাকা আছে বলে নাকি দুর্নীতি হচ্ছে, লোকে ঘুষ খাচ্ছে। 500 টাকা 1000 টাকার নোট যদি পাল্টে দেওয়া হয়, তুলে নেওয়া হয় 500 টাকার নোট 1000 টাকার নোট করে 2000 টাকার নতুন নোট আনা হয়,
তাহলে নাকি চুরি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। একদলীয় সরকার, শক্তিশালী সরকার, বাঘের বাচ্চার সরকার, বলার কিছু নেই, করার কিছু নেই, ঘোষণা করলে হয়ে গেল। আমরা বলতে গেছিলাম যে আপনারা যা করছেন তো দুর্নীতি বাড়বে। আগে একটা লোককে যদি 500 টাকার নোটে ঘুষ দিতে হতো, যে ঘুষটা একটা অ্যাটাচি কেসে করে দিতে হতো, একটা ব্যাগে করে দিতে হতো, 2000 টাকার নোট এসে গেলে সেই ঘুষটা একটা খামের করে দিয়ে দেওয়া যাবে। 4টে 500-র বদলে একটা 2000 টাকার নোটে ওই ঘুষ দিয়ে দেওয়া যাবে। কিন্তু না, আমরা হেরে গেছি ভোটে। ওরা এক পার্টির সরকার চালাচ্ছে, শক্তিশালী সরকার, মানে ওরা সব বোঝে। আমরা বলতে গেলাম আমরা হয়ে গেলাম পাকিস্তানের দালাল, আমরা বলতে গিয়ে আমরা হয়ে গেলাম চায়নার দালাল। চালু হয়ে গেল নতুন নোট। নতুন নোট চালু করে এমন দুর্নীতি শেষ হলো, এমন দুর্নীতি শেষ হলো যে আমাদের রাজ্যের একজন মন্ত্রী পার্থ চ্যাটার্জি, তার একজন বান্ধবীর খাটের তলা থেকে যে নোট বেরোলো, ওই নোট কিনতে স্টেট ব্যাংক থেকে মেশিন আনা হলো, হাতে করে নোট গুনে শেষ করা যাচ্ছে না। আর তারপরে সে পার্থর এমন বান্ধবীদের তালিকা বেরোতে শুরু করলো, ভাবছে নোট গুনতে কি মেশিন লাগবে, এরপরে বান্ধবী গুনতে মেশিন আনতে হবে, হাতে গুনে বান্ধবী শেষ করা যাবে না। এমন দুর্নীতি শেষ হলো। কি হলো? 7 বছর পরে, 8 বছর পরে ওই গভর্নমেন্ট এসে ঘোষণা করে দিল যে নাম ওই যে 2000 টাকার নোট চালু করেছিলাম, মোদি ঘোষণা করে দিল চলো 2000 টাকার নোটও বাতিল, 2000 টাকার নোট সবাই ব্যাংকে জমা দিয়ে দাও, খরচা করে ফেলো, সামনে সেপ্টেম্বরের পর থেকে 2000 টাকার নোট উঠে যাবে। গত বছর সেপ্টেম্বর থেকে 2000 টাকার নোট উঠে গেল। তো কি হলো ভাই? আমরা যখন বলতে গেছিলাম 2000 টাকার নোট চালু করলে দুর্নীতি বন্ধ হবে না, আমরা হয়ে গেলাম চায়নার দালাল, পাকিস্তানের দালাল, আরেকটু হলে বলে দিত আমরা মঙ্গল গ্রহের দালাল, আমরা চাঁদের দালাল, সূর্যের দালাল। আর ভাই তুমি তারপরে নোটটাকে তুলে নিলে, তুমি তাহলে কার দালাল? কেউ জিজ্ঞেস করতে পারবেন না। ওর ওয়ান পার্টি গভর্নমেন্ট চলছে, এক পার্টি সরকার চলছে। হঠাৎ করে খেয়ে দেয়ে কাজ নেই, সকালবেলা এসে বলে দিল 3টে কৃষি বিল চালু হয়ে গেল। এবার থেকে আপনার খেতে আপনি কি চাষ করবেন আপনি ঠিক করবেন না, আদানি যা বলে দেবে, আদমানি যা বলে দেবে, আপনাকে খেতে সেই চাষ করতে হবে। পার্লামেন্টে কোনো আলোচনা নেই, তর্ক নেই, বিতর্ক নেই, বিরোধীদের কোনো সমালোচনা করার সুযোগ নেই, মতামত দেওয়ার সুযোগ নেই। ঘোষণা হয়ে গেল 3টে কৃষি বিল পাস তো পাস। কি হলো? 1 বছর যেতে না যেতে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সে মোদি আবার ঘোষণা করছে 3টে কৃষি বিল ফেরত দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে কি হলো? এর আগের বার নোট বাতিল করে এতগুলো লোককে ব্যাংকের লাইনে, এটিএম এর লাইনে বেফালতু মেরে ফেললো, বেঘরে মরলো এতগুলো লোক। আর এইবার কৃষি বিল পাস হলো, সে কৃষি বিল লাগু করলো না, ওরাই পাস করলো, ওরাই তুলে নিল। মাঝখান থেকে কার্গিলের যুদ্ধে যতজন ভারতীয় জওয়ানের না প্রাণ গেছে, তার থেকে বেশি ভারতের কৃষক টিকরি সীমান্তে, পাঞ্জাবে হরিয়ানার সীমান্তে রাস্তায় বসে মোদির হাতে প্রাণ দিয়ে দিল। 700-র উপর কৃষকের প্রাণ গেল। এইটা নাকি এক পার্টি সরকারের জোর? বলুন, এই জোর থেকে পেট ভরেছে নাকি এই জোর আরো দেখতে হবে? এইটা ওদের জোরের নমুনা। এই আমরা বলছি তৃণমূলকে আপনাদের দেখা হয়ে গেছে, চেনা হয়ে গেছে, বিজেপিকে আপনারা দেখেছেন। এই এলাকা একটা এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত, পণ্য পরিবহনের ব্যবসার একটা অন্যতম সেন্টার এই হিলি। পণ্য পরিবহনের ব্যবসাকে কেন্দ্র করে এখানে মানুষের ঘর চলেছে, সংসার চলেছে, দিনের পর দিন, যুগের পর যুগ এই এলাকায় মানুষের পেট চলেছে। আজকে সেই পণ্য পরিবহন পরিষেবাকে শেষ করে দিল খালি এরা তোলাবাজি ট্যাক্স বসিয়ে। ওখানে বীরভূমে অনুব্রত ট্যাক্স তুলতো, হিলিতে এসে মমতা অভিষেকের ট্যাক্স ওঠে। আপনার লরিতে আপনি জিনিস নিয়ে যাবেন, মমতা ব্যানার্জিকে তার জন্য 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা মমতার ট্যাক্স দিতে হবে। ঘর থেকে বাড়ির গয়না বন্ধক রেখে ধার দেনা করে যে লোকটা, তার বড় পুঁজি ছিল না, কিছু ছিল না, চাকরি বাকরি নেই, ধার দেনা করে একটা ইএমআই দ্বারা লরি কিনে, ট্রাক কিনে যে লোকটা ভেবেছিলেন যে আমার এই ট্রাকের জোরে আমি আমার সংসারটাকে চালাবো, ঘরটাকে চালাবো, আমার ছেলে মেয়েকে বড় করবো, মানুষ করব, আজকে সেই ট্রাকটাকে স্ক্র্যাপ করে বিক্রি করে দিতে হলো। কেননা এখানে ট্রাকের চাকা ঘুরবে না যতক্ষণ পর্যন্ত না মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে তোলাবাজির ট্যাক্স দেওয়া হবে। কিন্তু প্রশ্ন খালি এখানে তৃণমূলের নয়, আপনাদের জিজ্ঞেস করছি, এটা আন্তর্জাতিক বর্ডারে এপার থেকে ওপারে পণ্য যাবে, আপনারা কোনোদিন কোনো রাতে এই জিনিস ভাবতে পারেন যে ভারতের সীমান্ত পার করে একটা দেশের পণ্য আর একটা দেশে যাচ্ছে, তার জন্য ট্যাক্স ভারত সরকার না তুলে রাজ্য সরকার তুলছে? পশ্চিমবাংলা ছাড়া তো এতগুলো রাজ্য আছে ভারতের যাদের ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। গুজরাট আছে, রাজস্থান রয়েছে, ওখানে পাকিস্তানের সাথে বর্ডার,
বাংলাদেশের সঙ্গে বর্ডার রয়েছে কত রাজ্যের, পশ্চিমবাংলা ছাড়া আসামের বর্ডার আছে, ত্রিপুরার বর্ডার আছে, এতগুলো রাজ্যের বর্ডার রয়েছে। কোনোদিন শুনেছেন এই জিনিস হতে পারে কখনো? আন্তর্জাতিক পণ্য পরিবহনের ট্যাক্স রাজ্যের সরকার তুলবে, আর কেন্দ্রের সরকার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষছে, কেন্দ্র সরকার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। একটা বেআইনি ট্যাক্স চালু করেছে, রাজ্যের অধিকার নেই যে ট্যাক্স নেওয়া, সেই ট্যাক্স নিচ্ছে, দিনের পর দিন নিচ্ছে, একটা এলাকাকে শেষ করে দিচ্ছে। আর এইখান থেকে ভোট পেয়ে জিতে একটা লোক এমপি হয়েছে, তাদের সরকার চলছে পার্লামেন্টে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিরকম ভাবে তামাশা করে মমতা ট্যাক্স তুলছে এখানে। কি করে সম্ভব বলুন এই জিনিস? কেন বরদাস্ত করবেন বলুন এই জিনিস? এই আপনাদের কাছে আবেদন করছি, বামপন্থীদেরকে জেতাবেন খালি এই কারণে নয় যে তৃণমূল চোর, বিজেপি ডাকাত, এগুলো আপনাদের জানা হয়ে গেছে, নতুন করে সে কথা আর বলার কোনো মানে হয় না। আপনাদের কাছে আবেদন করছি, এরা কি রকম ভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে আপনারা দেখেছেন। ক্ষমতায় আসার পরে ঠিক করেছিলেন এটা উত্তরকন্যা করবে। মমতা ব্যানার্জি ঘোষণা করলেন বাংলা কেন খালি দক্ষিণবঙ্গ থেকে চলবে, কেন রাইটার্স থেকে চলবে। নদীর এপারের 6টা জেলার মানুষ, সেই সময় তখনও কালিম্পং আলাদা জেলা হয়নি, নদীর এপারে 6টা জেলার মানুষ, তাদের জন্য নিজের একটা সরকারের সেক্রেটারিয়েট থাকবে, সচিবালয় থাকবে, উত্তরকন্যা। ভালো কথা করে বললেন নাকি ওখান থেকে 52টা সরকারি দপ্তর চলবে। সরকারি দপ্তর বলতে আপনি কি বোঝেন? মন্ত্রী আসবে মাঝে মধ্যে, তারা না থাকতে পারে, কিন্তু কখনো মন্ত্রী নবান্নে বসবে, কখনো মন্ত্রী এখানে বসবে, তার অফিসার থাকবে, ডিপার্টমেন্টের ক্লার্ক থাকবে, কেরানি থাকবে, ডিপার্টমেন্টে যাবেন, কাজ হবে, ফাইলপত্র পাস হবে, এই টেবিল থেকে ওই টেবিলে যাবে, লোকে দরকারের প্রয়োজনে ওখানে যাবে, কাজে কমে। আজকে শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যায় গিয়ে দেখে আসুন, ওই উত্তরকন্যার নাম করে এমন ভাব দেখালেন যেন একদিন বামফ্রন্ট ছিল বিরাট একেবারে উত্তরবঙ্গের শত্রু। এই বামফ্রন্ট সরকার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক চালু করেছিল, কেউ তার আগে ভাবতে পারতো না। বামফ্রন্ট সরকার পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক চালু করেছিল, বামফ্রন্ট সরকার চালু করেছিল সুন্দরবন উন্নয়ন দপ্তর। বামফ্রন্ট মনে করতো খালি কলকাতা থেকে বাংলা চলবে না, বাংলা চলবে গোটা বাংলার প্রতিটা জেলার মানুষকে নিয়ে বাংলা, খালি কলকাতা মানে পশ্চিম বাংলা নয়। ওরা এসে শুরু করলো, বললো আমরা এখানে উত্তরকন্যা বানাচ্ছি, 52টা নাকি সরকারি দপ্তর চলবে। করে কি হলো? আজকে উত্তরকন্যায় গিয়ে দেখে আসুন, উত্তরকন্যায় ঘুরবেন, আরে গেট থেকে ঢুকে ছাদ পর্যন্ত যাবেন, ওখানে পোকা পাবেন, ইঁদুর পাবেন, ছুঁচো পাবেন, বেড়াল পাবেন, টিকটিকি পাবেন, আশলা পাবেন, সব পাবেন, খালি কোনো মন্ত্রী পাবেন না, মন্ত্রীর পিএ পাবেন না, কোনো সরকারি অফিসার পাবেন না। মাঝখান থেকে কি করতে আছে উত্তরকন্যাটা? কলকাতা শহর থেকে মমতা ব্যানার্জির পোষা আইএএস অফিসারগুলো, ডাব্লিউবিসিএস অফিসারগুলো, আর ওনার এই পোষা কতগুলো মন্ত্রী যখন বরকে, বউকে, ছেলেকে, মেয়েকে নিয়ে, বউ বাচ্চা নিয়ে যখন দার্জিলিং বেড়াতে আসে, গরমকালে ডুয়ার্সে বেড়াতে আসে, জয়ন্তী মালবাজার ফরেস্টে বেড়াতে আসে, ওদেরকে এখন আর পয়সা দিয়ে হোটেল ভাড়া নিতে হয় না। আমাদের ট্যাক্সের টাকায়, পাবলিকের ট্যাক্সের টাকায় উত্তরকন্যা হচ্ছে কলকাতার বাবুদের বিনা পয়সায় নর্থ বেঙ্গলে বেড়াতে আসার জায়গা। ওখানে থাকবে 3 দিন 4 দিন থাকবে, দার্জিলিং ঘুরবে, ডুয়ার্স ঘুরবে, তারপরে আবার দার্জিলিং মেল ধরে, পদাতিক ধরে আবার বাড়ি চলে যাবে। মমতা ব্যানার্জির উত্তরকন্যা চলছে। এমনি এমনি বঞ্চনা তৈরি হয়, এমনি এমনি বৈষম্য তৈরি হয়। আমার মনে আছে গত বছরের আগের বছর 2022 সালে এপ্রিল মাস, তখন মোটামুটি এরকম সময় কলকাতায় ভয়ঙ্কর গরম পড়েছে। এরকম 1, 2, 3, 4 তারিখ এপ্রিলের হঠাৎ করে মমতা ব্যানার্জি, সত্যিই গরম পড়েছে কলকাতায়, দক্ষিণবঙ্গে তখন একেবারে মানে একেবারে হিট ওয়েভ চলছে, তাপপ্রবাহ চলছে, বাচ্চারা স্কুল করতে গেলে অসুস্থ হয়ে পড়বে, এরকম অবস্থা। মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলেন যে কালকে থেকে স্কুল বন্ধ। বন্ধ মানে কি খালি কলকাতার কি 24 পরগনার কি মেদিনীপুরের স্কুল বন্ধ নয়, একেবারে কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন অবধি সব স্কুল বন্ধ। কেন? মমতা ব্যানার্জি মনে করেন যে কালীঘাটে গরম লাগছে মানে হচ্ছে কোচবিহারেও গরম লাগছে। এদিকে উত্তর বাংলায় তখনও এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, মানে এদিকে রাত্রিবেলা তখনও গায়ে একটা হালকা চাদর দিয়ে, পাতলা চাদর দিয়ে শুতে হচ্ছে, তখন এখানে এরকম ঠান্ডা। কিন্তু ওই মমতা ব্যানার্জি বলছেন কালীঘাট মানে পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা মানে কালীঘাট, বলে দিলেন স্কুল বন্ধ তো স্কুল বন্ধ। ভালো কথা। মে মাসের শুরুতে যেই দক্ষিণবঙ্গে বর্ষা আসলো, গরমটা একটু কমলো, মমতা ব্যানার্জি বলে দিলেন না চলো কালকে থেকে স্কুল খুলে যাবে। স্কুল খুলে গেল। তখন যখন স্কুলগুলো খুলে যাচ্ছে, দক্ষিণ বাংলায় বর্ষা এসছে, ওই মে মাসে শুরুর দিকে মাঝামাঝি সময়, তখন সত্যিকারের উত্তর বাংলায় গরমটা পড়েছে, এখানে তখন তাপপ্রবাহ শুরু হয়েছে, কিন্তু স্কুল খুলে গেল। মমতা ব্যানার্জি গরম লাগছে মানে আপনারও গরম লাগছে, মমতা ব্যানার্জি শীত করছে মানে আপনারও শীত করছে, স্কুল খুলে গেল। পরিণতি কি হলো আমার মনে আছে এখনো দিনটা। আমি কোচবিহারে ছিলাম, দিনহাটায়, ওখানে এসএফআই ডিওয়াইএফআই একটা মিছিল করছিল দিনহাটা ব্লকে কলেজের জন্য। ওখানে খবর পেলাম
একই দিনে দুজন, একজন স্কুলের ছাত্র, একজন কলেজের ছাত্রী, একদিনে ক্লাস করতে গিয়ে সানস্ট্রোক হয়ে গরমে নাক দিয়ে রক্ত বেরিয়ে মারা গেছে। একটা বাচ্চা স্কুলের ছাত্র, একজন কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী। তার আগের দিন শুনলাম জলপাইগুড়িতে একজন এরকম ভাবে স্কুলের মধ্যে ক্লাস করতে গিয়ে মারা গেছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি। জ্যোতি বসু বিশ্বাস করতেন কলকাতা মানে পশ্চিমবাংলা নয়, আর মমতা ব্যানার্জি মনে করেন আপনার সরকারি পলিসি ছেড়ে দিন, এমনকি কবে গরম পড়বে ঠান্ডা পড়বে এইটাও কলকাতা শহরে বসে ঠিক হবে। গোটা বাংলার কোন রাজ্যে, উত্তর বাংলা থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত কোথায় গরম পড়েছে, কোথায় ঠান্ডা পড়েছে, এই করেছে ওরা রাজ্যের সঙ্গে। আমি তখন যে কথাটা বলতে যাচ্ছিলাম, এরা খারাপ ওরা খারাপ বলে খালি আমাদের ভোট দেবেন এমন নয়, আমরা কতগুলো কাজ করতে চাই, সেই কাজ করার সুযোগ দিয়ে আপনারা আমাদেরকে জিতিয়ে পাঠান, জয়দেব সিদ্ধান্তকে জিতিয়ে আপনারা এখান থেকে পাঠান। আমাদের প্রথম কথা, দেখুন এর আগে আপনারা জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 2019 সালে রাম মন্দির তৈরি করার। কদিন আগে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, কেউ বারণ করতে যায়নি, সুপ্রিম কোর্টের রায় এসছে, মন্দির তৈরি হয়েছে, কেউ আপত্তি করতে যায়নি, ভালো কথা। কিন্তু যে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামের মন্দির তৈরি করার রায় দিয়েছিল 2019 সালের সেপ্টেম্বর মাসে, আপনারা অনেকে জানেন সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল সম কাজে সম বেতনের রায়। কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়ার নাম করে লোকের ওপর শোষণ করা আর যাবে না, সম কাজের জন্য সম বেতন দিতে হবে। আজকে চারদিকে তাকিয়ে দেখবেন পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। কেন্দ্রীয় সরকারের ব্যাংক হতে পারে, রেল হতে পারে, পোস্ট অফিস হতে পারে, সব জায়গায় চাকরি মানে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের চাকরি পার্মানেন্ট নয়, সিভিক ভলেন্টিয়ার 8 বছর ধরে, 9 বছর ধরে, 10 বছর ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে, তাদের চাকরিও পার্মানেন্ট হয় না। 7,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা মাইনে দিয়ে দিন নেই রাত নেই রাস্তায় দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েতে যাবেন, পুরসভায় যাবেন, কোনো চাকরি পার্মানেন্ট নয়, সব কন্ট্রাকচুয়াল। গত 7-8 বছরে, 10 বছরে যত লোক নিয়োগ হয়েছে, পরিবহন, এনবিএসটিসিতে সব চাকরি কন্ট্রাকচুয়াল, প্রাইভেটের চাকরি কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। আমাদের বামপন্থীদের প্রথম কথা, জিতে যদি পার্লামেন্টে যেতে পারি, সরকারে যোগ দেওয়ার সুযোগ এসছে, তাহলে সরকারের ভেতর থেকে, যদি সরকারে যোগ দেওয়ার সুযোগ না এসছে, পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের প্রথম দাবি হবে সম কাজে সম বেতনের আইনকে লাগু করতে হবে আমাদের দেশে। আপনি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আপনি যেই হন না কেন, আপনার বাড়ির ছেলের, আপনার বাড়ির মেয়ের কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করতে হবে। একই কাজ করার জন্য কেউ 40,000 টাকা মাইনে পাবে আর কেউ 5,000 টাকা মাইনে পাবে, এই বঞ্চনা চলবে না। এই বঞ্চনা বন্ধ করে সুপ্রিম কোর্টের রায়কে বলবৎ করতে হবে, সম কাজে সম বেতন দিতে হবে। 2 নম্বর কথা, আগের বার রাইট টু এডুকেশন চালু করিয়েছিলাম আমরা, 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা। এইবার পার্লামেন্টে যেতে পারলে রাইট টু এডুকেশনের পরিধি ক্লাস 12 থেকে বাড়িয়ে গ্র্যাজুয়েশন স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় গোটা দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পাবে। তার দাবিতে আমরা বামপন্থীরা সরকারের ভেতরে এবং পার্লামেন্টের ভেতরে আমরা লড়াই করব, এই কাজ আমরা চালু করব। 3, 100 দিনের কাজ আমরা চালু করেছিলাম, এরা পয়সা খেয়ে শেষ করেছে। এবার জিতে গেলে মনরেগা প্রকল্পে 100 দিনের কাজকে আমরা 200 দিন করব। সামনের ভোট আসার আগে 200 দিনের কাজকে 365 দিনের কাজ করা হবে। মনরেগায় 365 দিন বছরে কাজ থাকবে, খালি তাই নয়, কাজ করার 1 মাসের মধ্যে যিনি কাজ করেছেন তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যদি বামপন্থীরা জিতেছে, আপনারা জানেন কোন তৃণমূলের নেতার বাপের ক্ষমতা হবে না একজন ক্ষেত মজুরের বাড়িতে গিয়ে বলার যে তোমার অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা জমা পড়েছে, তোমার ব্যাংকের পাসবই দাও, চেক বই দাও, টাকাটা আমরা তুলে তোমাকে 2,000 টাকা দিয়ে বাকি টাকা আমরা নিয়ে চলে যাব। কোন তৃণমূলের নেতার বাপের ক্ষমতা হবে না এই তোলাবাজি করার। যদি আমরা জিতেছি, 100 দিনের কাজ 365 দিনের কাজ হবে এবং কাজের মজুরি এক মাসের মধ্যে 30 দিনের মধ্যে মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। 4 নম্বর, 650 টাকা দৈনিক মজুরি একমাত্র কেরালায় চালু আছে, ভারতের আর কোনো রাজ্যে নেই। আর পশ্চিমবাংলায় তো মজুরি 200 টাকা, 250 টাকা মজুরি, তার থেকে তৃণমূলকে টাকা দিতে হয়। এখানে কাজ না করে লোকে মাটি কাটার কাজ করার জন্য এখন বাইরে চলে যাচ্ছে। ঈদের জন্য এখন অনেকে বাড়ি ফিরেছেন, আবার কালকে বাইরে চলে যাবেন। ঈদ শেষ হবে, আজকে হয়ে গেল, কাল বাদে পরশু আবার বাইরে যাওয়ার ট্রেন ধরবেন। 650 টাকা দৈনিক মজুরির আইন যা কেরালায় রয়েছে, গোটা দেশে চালু করা হবে। গোটা দেশে অন্তত পক্ষে 650 টাকা দৈনিক মজুরি হবে এবং এইটাও ধাপে ধাপে সবার মাইনে বাড়ে। আমাদের দেশে এমএলএ এমপিরা পার্লামেন্টে বসে, বিধানসভায় বসে নিজেরা নিজেদের মাইনে বাড়ায়, আর 100 দিনের কাজের মাইনে, মনরেগার মজুরি তা কেন বাড়বে না? 650 টাকার মজুরি খালি চালু করা হবে তাই নয়, প্রতি বছর জিনিসপত্রের দাম বাজারে যেরকম ভাবে বাড়বে, রান্নার গ্যাস থেকে শুরু করে
যাতায়াত ভাড়া থেকে শুরু করে মানুষের খরচা যত বাড়বে সেই হারে 650 টাকা মজুরিটাকেও প্রতি বছর ধাপে ধাপে বাড়িয়ে নিয়ে যাওয়া হবে। এই কাজ, এই আইন আমরা বামপন্থীরা পার্লামেন্টে চালু করতে চাই, এর জন্য আমরা লড়াই করতে চাই। এই কাজগুলো করার জন্য আপনারা বামপন্থীদের পাশে থাকুন, জেতান বামপন্থীদেরকে। আমার শেষ কথা আপনাদের বলছি, দেখুন আপনারা দেখবেন আপনাদের হিলিতেও আছে, মঙ্গলামপুর, বালুরঘাট, গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় দেখবেন এই বিধানসভা, এই কি বলে